সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজ 20 মার্চ এবং সমগ্র বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। একই সঙ্গে বাংলাদেশেও এই দিবসটি খুবই তাৎপর্যের সাথে উদযাপিত হচ্ছে। আমরা জানি যে আসলে সত্যিকার অর্থে একটি প্রবাদ রয়েছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। শুধুমাত্র দাঁত নয়, আমাদের মুখের যে স্বাস্থ্য রয়েছে, দাঁতের সাথে সংশ্লিষ্ট আমাদের মুখগহ্বরের ভিতরে যে অর্গানগুলো রয়েছে তারও কিন্তু যথাযথ যত্ন দরকার এবং আমরা একসময় আসলে এটাকে অবহেলা করি, এটাকে ভুলে যাই যে এর যত্ন প্রয়োজন। তাই আমরা যখন সমস্যায় পড়ি তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। তাই দাঁতের যত্ন বা মুখের যত্ন এবং এই সুস্থ দাঁত, এবারে যে প্রতিপাদ্য বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড, অর্থাৎ সুস্থ মুখ সতেজ মন। এই মনের সাথে কিন্তু এই মুখের স্বাস্থ্যের একটি গভীর সংযোগ রয়েছে এবং আমরা বলি একটি সুন্দর হাসি মানে একটি সুন্দর আত্মবিশ্বাস এবং মানুষের কাজে কর্মে সব কিছুতেই সে আত্মবিশ্বাস তার কাজে লাগে। কাজে মুখের যত্ন এবং মুখের স্বাস্থ্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আজকের এই বিশেষ দিনে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার পিসি মল্লিক, অধ্যক্ষ ঢাকা ডেন্টাল কলেজ, প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। স্বাগত প্রফেসর ডাক্তার পিসি মল্লিক। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার লুবনা শারমিন, কনসালটেন্ট ডেন্টাল বিভাগ, প্রাভা হেলথ। স্বাগত ডাক্তার লুবনা শারমিন আপনাকে। ধন্যবাদ। এবং সেটের সামনে সুরক্ষায় প্রতিদিন যারা দেখছেন চ্যানেল 24-এর সেটের সামনে যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। জি, আমরা আসলে শুরুতেই আমি প্রফেসর ডাক্তার পিসি মল্লিক আপনার কাছে আসতে চাই যে আজকের এই দিবসটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, বিশেষ করে দাঁতের যত্নের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন। সমগ্র বিশ্বব্যাপী এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার পিছনে আজকের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তো আজকের দিনটির একটি তাৎপর্য সম্পর্কে শুনতে চাই, এটির পেছনের যে কথাটি, কেন আসলে এই দিবসটি পালিত হচ্ছে আজকের দিনেই কেন সেটি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে সুরক্ষার প্রতিদিন যে অনুষ্ঠান, এর যে দর্শক শ্রোতারা আছেন তাদেরকেও জানাই সুস্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে যে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, সেটার ইতিহাসটা হচ্ছে 2007 সালে এফডিআই, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন চার্লস গর্ডন, তার ডেট অফ বার্থ অনুসারে তখনই এটা শুরু হলো। ওনার ডেট অফ বার্থ ছিলেন অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের 12 তারিখ। ওই দিনটাতেই পালন হতো ওরাল হেলথ ডে। কিন্তু আবার এটার সাথে এফডিআর যে অ্যানুয়াল কনফারেন্সটা, সেটাও একই দিনে শুরু হলো। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি করার ফলে তখন এফডিআই সিদ্ধান্ত নিল যে 20 মার্চকে আপনার ঘোষণা ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে হিসাবে ইন্টারন্যাশনালি প্রচার করা। এবং এটার তার উদ্দেশ্য হলো পৃথিবী জুড়ে মানুষকে তার মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবা নিয়ে সতর্কিত করা এবং এর যে যত্ন নেওয়া, যেটা আপনি সুন্দর করে বললেন, সেই বিষয়টাকে সামনে রেখে একটি বিশ্ব দরবারে একটা দিবসকে উদযাপিত করা হচ্ছে। এবং আজকেও এই দিনটাতে সারা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী আপনার ওরাল যে হেলথ এর যে অ্যাওয়ারনেস তৈরি করা, বিল্ড আপ করা, সেটা বিভিন্নভাবে এফডিআই এবং তার অঙ্গ সংগঠনগুলি নানান কর্মসূচি গ্রহণ করেছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশেও সকল ডেন্টাল যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিতে র্যালি হবে, আলোচনা সভা হবে। একটু ভাটা পড়ছে আমাদের এই কারণে যে সময়টি পড়ে গেছে পবিত্র রমজান মাসে। তাছাড়া আমাদের এর পূর্বে যে ইউনিলিভার বাংলাদেশ আমাদের এই দিবসটি উপলক্ষে সারা বাংলাদেশে ডেন্টাল সার্জনদেরকে নিয়ে আপনার বৃহৎ একটি কনভেনশন হলে প্রোগ্রামটি উদযাপন করতো, সায়েন্টিফিক সেমিনার চলতো সারাদিন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গ, সচিববর্গ উপস্থিত থাকতেন। গত 2 বছর যাবত এটি পারা যাচ্ছে না, কারণ 2 বছরই এটি রমজান মাসে পড়ে যাওয়াতে এটা হচ্ছে। আমরা চেষ্টা করব যে ঈদের পরে আমরা এই অনুষ্ঠানটাকে একটা বড় কাঠামোর মধ্যে আকারে এটা অবশ্যই নিশ্চয়ই। আমি যদি একটু আজকে ডাক্তার লুবনা আপনার কাছে একটু আসতে চাই যে এবারের যে প্রতিপাদ্য বিষয় এবং আমি জানি যে 3 বছর ধরে এই বিষয়টি থাকবে যে এ হ্যাপি মাউথ ইজ এ
হ্যাপি মাইন্ড, আমরা আজকে যদি এটাকে সহজে বাংলায় বলতে চাই, সুস্থ মুখ সতেজ মন, এই প্রতিপাদ্যটি আসলে গ্রহণ করার পেছনে কারণ কি, বা এর কোনো সিগনিফিকেন্স, গুরুত্ব রয়েছে কিনা? সুন্দর প্রশ্ন। এই হ্যাপি মাইন্ড ইজ অ্যাকচুয়ালি এ সাইন অফ এ মানে হ্যাপি স্মাইল, সাইন অফ এ হ্যাপি মাইন্ড। আমি বলবো যে হ্যাপি মানে গুড হেলথ অলসো। বিকজ আপনি চিন্তা করে দেখেন, আজকে সকালে আমি এখানে সুন্দর করে কথা বলতে পারছি আপনাদের সাথে, কারণ আমি স্পষ্ট কথা বলছি আমার দাঁতের কারণে। আমার দাঁত না থাকলে আমার কথাটা স্পষ্ট হতো না। দ্বিতীয়, আমাদের দাঁত, মুখ শরীরের এমন একটা পয়েন্ট যেখান থেকে অনেক কিছুই শুরু হয় পুরা শরীরের, এবং আমাদের শরীর যখন সুস্থ থাকে আমাদের মনও ভালো থাকবে, মনও সতেজ থাকবে। যেমন প্রথমেই বললাম, একটা স্পষ্ট কথা বলতে পারছি, আমরা যে খাদ্য গ্রহণ করছি ওটা আমরা চিবিং বা চিবিয়ে খাচ্ছি আমাদের দাঁত দিয়ে, এবং এই পর্যাপ্ত পরিমাণ এবং ঠিকমতো চিবিয়ে খাওয়ার জন্য যে ভিটামিনগুলো নিঃসরিত হচ্ছে শরীরে, এগুলো বিভিন্ন কাজে হেল্প হচ্ছে। আজকে ঠিকমতো খেতে না পারলে আমাদের এই ভিটামিনগুলো শরীর অ্যাবজর্ব করতে পারতো না। থার্ড একটা হলো সবচেয়ে মেইন একটা যে ব্যাপার আছে, অ্যাস্থেটিক। আজকে একটা আমি প্রেজেন্টেশন দিব, একটা সেমিনার আছে, বা যে কোনো একটা ব্যাপারে আমার সামনে দুইটা দাঁত নাই, বা কোনো একটা বিয়ে হবে, ওই উঠতি বয়সে মেয়েদের দেখা যাচ্ছে দাঁতের উঁচা বা বাইরে বের হয়ে আসছে, এই যে অ্যাস্থেটিক ব্যাপারটা, এইটার কারণে কিন্তু আমরা অনেক সময় মন খারাপ করে থাকি। আমরা মুখটাকে লুকিয়ে রাখি, হাতের ভিতরে, রুমালের ভিতরে লুকিয়ে রাখি। সো এই দাঁত এবং মুখের মধ্যে স্ট্রাকচারটা যে একটা বিশাল অংশ মনকে ভালো রাখার, দেহকে ভালো রাখার, এই জন্যই আমাদের এই বছর দ্বিতীয়বারের মতো হচ্ছে আমাদের 3 বছরের মধ্যে এই হ্যাপি স্মাইল, এই যে হ্যাপি মাইন্ড। একেবারেই গভীর সংযোগের কথাটি বললেন, যে সুস্থ একটি সুন্দর চমৎকার হাসি একটি সুন্দর মনের পরিচয় বহন করতে পারে। ফিরে আসছি আপনার কাছে, প্রফেসর ডক্টর পিসি মল্লিক। আমরা যদি সত্যিকার অর্থে যে আমরা বলছি যে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, এই যে ওরাল ক্যাভিটি বা আমাদের মুখ গহ্বরের মধ্যে শুধুমাত্র দাঁত নয়, এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু অর্গান এর সাথে যুক্ত রয়েছে, তাদের যত্নটি কিন্তু প্রয়োজন। কি কি যত্ন আসলে আমরা করতে পারি সেটি যদি একটু বলেন আমাদের। আসলে ওরাল ক্যাভিটি ইজ এ ব্রড স্পেকট্রাম অর্গান অর পার্ট অফ দ্য বডি, এবং এটাকে আপনি বলতে পারেন স্বাস্থ্যের গেট। একেবারে টোটাল হিউম্যান যে হেলথ, তার গেটটাই হচ্ছে ওরাল ক্যাভিটি। এর ভিতরে শুধু আমরা দাঁতকে খুব বড় করে দেখি, কিন্তু ডিজিজ তো হয় সব জায়গায়। যেমন টাঙে ক্যান্সার হচ্ছে, তারপরে মিউকোসা, চিকে, তারপরে আপনার থ্রটে, সবগুলা। ইভেন আপনি জানবেন যে এখানে স্যালাইভারি গ্ল্যান্ডের খুব বড় একটা ভূমিকা রয়েছে, যে স্যালাইভা ফ্লো হচ্ছে ওরাল ক্যাভিটির ভিতরে, তার তো অনেক ফাংশন। এবং সাথে আছে চোয়াল, যার মধ্যে দাঁতগুলি বসে থাকে। এই চোয়াল তো একটা হাড়, সাথে দাঁতটাও একটা হাড়, এবং দাঁতের চোয়াল, যেটা আমরা নিচের চোয়াল ম্যান্ডেবল বলি, উপরেরটাকে ম্যাক্সিলা বলি। আপনারা জানেন যে সিস্ট নামে, টিউমার নামে কিছু রোগ আছে। সেই রোগগুলোর কিন্তু সিস্টের মেইন মানে পার্ট হচ্ছে, সিকোয়েন্সটা হচ্ছে চোয়াল। ম্যান্ডিবল অথবা ম্যাক্সিলাতে নানান রকম সিস্ট ডেভেলপ করে, যদিও সফট টিস্যুতে হয়, কিন্তু সেটার পার্সেন্টেজ খুব কম। কারণ হচ্ছে এগুলোর সিস্টের যেটা ডিজিজটার, যেটা আপনার যেখান থেকে তৈরি হয়, সেটা হচ্ছে ডেন্টাল পার্টস থেকে। দাঁত যখন তৈরি হয় তার কিছু রিমন্যান্টস, অর্থাৎ অবশিষ্ট যে অংশ থেকে যায়, সেগুলা ভালো কাজ না করে খারাপ কাজে আপনার সিস্ট তৈরি করে। তো কাজে এগুলি একদিনে বড় হয়ে যায় না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আপনি যদি নিয়মিত ডাক্তারের মাধ্যমে চেক আপে থাকেন, এক্স রে করান বছর অন্তত একটা চোয়ালের, তাহলে আপনার চোয়ালে এই ধরনের কোনো রোগ তৈরি হচ্ছে কিনা আপনি জানতে পারবেন নিজেও। আর আপনার ডক্টর আপনাকে বলতে পারবে যে এটার কী ট্রিটমেন্ট হওয়া উচিত। অন্যথায় এর কোনো ব্যথা থাকে না, তো কোনো সমস্যা থাকে না। পেশেন্ট একসময় ধরা পড়ে যে বিশাল বড় একটা সিস্ট হয়ে গেছে, তখন টোটাল চোয়ালটাই ফেলে দিতে হয়।
তা আমাদের প্রথমে হচ্ছে দাঁতের যত্ন। আমরা বলি যে মানুষকে সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ নিয়মিত দাঁতের যত্ন নিলে তার 90% রোগকে কিন্তু সে প্রতিরোধ করতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, যে আমরা প্রতিরোধের দিকে বেশি নজর দেব। তা যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাই বলে যাচ্ছে যে আপনি প্রতিদিন যদি নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করেন, অর্থাৎ সকালে আপনার ব্রেকফাস্ট বা নাস্তা করার পরে এবং রাতের খাবার গ্রহণ করার পরে ঘুমিয়ে যাওয়ার আগে, এই 2টা বার যদি নিয়মিত যত্ন সহকারে দাঁত ব্রাশ করি আমরা, এবং সাথে সাথে টাং ক্লিন করি। টাং ক্লিনার পাওয়া যায় কিছু ইনস্ট্রুমেন্ট, সে হয়তো গ্রামে গঞ্জে পেরিফেরিতে এগুলো অ্যাভেলেবেল না, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ তার পরিষ্কার হাতের আঙ্গুল দিয়ে বা আঙ্গুলি দিয়ে আমরা জিহ্বাটাকে পরিষ্কার রাখতে পারি। কারণ জিহ্বা যে খাদ্যকণার একটা লেয়ার পরে, তো সেইটার থেকে ফাঙ্গাস ডেভেলপ করে, অনেক রোগের জন্ম দেয়। কাজে আমাদের মানুষরা যদি শুধু নিয়মিত আমাদের ওরাল ক্যাভিটির যত্ন নিই, তাহলে আমরা কিন্তু অনেক রোগ থেকেই নিজেকে দূরে রাখতে পারি, সুস্থ রাখতে পারি। যেমন একটা কথা বলি আপনারা, আমাদের দেশের অনেক মানুষেরই দাঁতের যে প্রবলেমগুলি রোগের, সেটা হচ্ছে দাঁতে ক্যাভিটি তৈরি হয়। এটা একটা কমন ডিজিজ। ক্যাভিটিটা তৈরি হওয়ার কারণই হচ্ছে আপনার ঠিকমতো দাঁত ব্রাশ না করা, ফুড পার্টিকেলস অ্যাকোমোডেশন হলে ওখানে থেকে গেলে এটা থেকে ক্যাভিটি হচ্ছে। ক্যাভিটি কিন্তু হতে হতে যখন নাকি এটা দাঁতের মজ্জার সাথে নার্ভের সাথে লেগে যায়, তখন সে পেইন ফিল করে। তো এটা যদি বাজারের দোকান থেকে ওষুধ খেয়ে যদি পেইনটাকে সে সামলিয়ে নেয়, একটা সার্টেন টাইমে যখন এটা ক্রনিক স্টেজে চলে যায়, তখন পেইনটাও থাকে না। আবার একটা পরে যে দেখা যাচ্ছে যে নেক্রোটিক পাল্পের মাধ্যমে যখন গোড়া ইনফেকশন হয় দাঁতে করে, তখন একটা খাবার চাপ দিলে ব্যথা পায়। তখন সে কী করে, অন্য পাশ দিয়ে সে খাবার গ্রহণের একটা অভ্যাস তৈরি করে ফেলে। কিন্তু এটা থেকে আস্তে আস্তে দাঁতটা ভেঙে যায়, দাঁতটা শার্প হয়, শার্প হলে পরে জিভে লাগে, জিভে যে ফ্রিকশন বা ঘর্ষণ হয়, এতে জিভে কেটে যাচ্ছে এবং কয়েকদিন একটু একটু ব্যথা আসে। তারপরে সেখানেও সেন্সিটিভিটিটাকে, নার্ভের ফাংশনটা কমে যাওয়ার ফলে সে টের পায় না। এক পর্যায়ে দেখে জিভে একটা বড় ক্ষত হয়ে গেছে এবং সেটা ক্যান্সারে কনভার্ট হচ্ছে। এবং গালের বেলায়ও তাই। তা অতএব আপনি মুখে যদি কোনো ভাঙ্গা ধারালো দাঁত নিয়ে চলাফেরা করেন, মানে সময় পার করেন, চিকিৎসা না নেন, তাহলে আপনার এই রোগগুলো হওয়ার পসিবিলিটি আপনার রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ থেকে যায়। কাজে আমরা বলবো, আসুন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত সকল মানুষই যাতে আমরা আমাদের দাঁত এবং মুখের যত্ন নিই, ওরাল ক্যাভিটির যত্নটি নিই। খুব সুন্দর করে বললেন। নিশ্চয়ই সেটি এই দিবসের সাথে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। আমি ডক্টর লুবনা শারমিন আপনার কাছে আসতে চাই যে এখন তো পবিত্র রমজান চলছে, সিয়াম সাধনার মাস। এই সময় কিন্তু দেখা যাচ্ছে দাঁতের যত্নের প্যাটার্নটি একটু পরিবর্তিত হয় আমাদের সময়ের ধারাবাহিকতায়, বিশেষ করে সেহরি এবং ইফতার। সারাদিন তো আমরা রোজা নিমগ্ন থাকি। এক্ষেত্রে দাঁতের যত্নটি আসলে কেমন হওয়া উচিত? এই সময় কখন ব্রাশ করবেন? সারাদিনে যে এই যে ওরাল ক্যাভিটি, অনেকে মনে করেন যে ব্রাশ করলেই বোধহয় রোজা মাকরু হয়ে যাবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই কী ধরনের যত্ন করা যায় এবং একই সঙ্গে রোজায় আসলে দাঁতের ট্রিটমেন্ট নেওয়া সম্ভব কিনা? অনেক ধন্যবাদ। মানে খুব একটা সমসাময়িক প্রশ্ন। তো রমাদান আমাদের জীবনের একটা অংশ এবং আমরা রমাদান নিয়েই আমাদেরকে চলতে হবে। সো একটা সিয়াম সাধনার মাস এবং সৃষ্টিকর্তা সব কিছুই খুব সুন্দর করে নিয়ম করে দিয়েছেন। সো রমাদানে কিন্তু আমরা 2 বেলা প্রপারলি মানে খাদ্য গ্রহণ করছি। একটা হলো ইফতার টাইম আর একটা হলো সাহারি টাইম। সো আপনি ইফতারের পরেই কিন্তু আপনি ব্রাশটা করতে পারছেন, আপনি সাহারির পরেই কিন্তু ব্রাশটা করতে পারছেন আজানের আগে। সো ব্রাশ নিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে না। আর যদি আপনি সারাদিনের মধ্যে আপনি অজু করছেন, কুলি করছেন, মুখ তো পরিষ্কার থাকছে। আর খাবার মানে দাঁতের চিকিৎসা যেটা, সেটা হলো যে দাঁতের চিকিৎসা দেখেন, একটা ডায়াবেটিক রোগী মানে ব্লাড সুগার হাই যার, তার তো ইনসুলিন নিতে হয়। সে তো ওই মানে ফাস্টিং অবস্থায় ইনসুলিন নেয়। সো দাঁতের চিকিৎসা যে করা যাবে না এরকম কোনো কিছু কিন্তু যত ইন্টারন্যাশনাল যারা রিসার্চার আছেন, ইসলামিক রিসার্চার, যতটুকু জেনেছি এরকম কোনো জায়গা নাই যে দাঁতের চিকিৎসা করা যাবে না। আমরা যখন রোগীদের চিকিৎসা দেই, হ্যাঁ, তখন হলো আমরা এমনভাবে ডেন্টাল সার্জন এমন প্রিকশন নিয়ে চিকিৎসা দেই
যাতে করে ওই সাকশন থেকে পানিটা ঠিকমতো টেনে নিতে পারে এবং পানিটা গলার মধ্যে যেন কম যায়, এইটা হলো ব্যাপার। আর ইফতারের পরেও তো আমরা চিকিৎসা করতে দিচ্ছি, পারি স্বাভাবিক। এটা হলো দাঁতের। আর যেটা বলতে চাচ্ছি আরেকটু, সেটা হলো যে রোজার মধ্যে যেটা কমন একটা প্রবলেম হয়, বিশেষ করে যাদের ব্লাড সুগার বেশি, ড্রাই মাউথ দেখা যায়। সো পর্যাপ্ত পানি খেতে হবে এই সময়, এই যে আমাদের ইফতার থেকে সাহারি টাইমটা পর্যাপ্ত পানি খেতে হবে এবং ফলমূলটা বেশি খেতে হবে। আপনার মুখ ও দাঁতের ভালোর জন্য স্যালাইভেশনটা জরুরি, স্যালাইভেশনের জন্য পানি খেতে হবে পর্যাপ্ত। আর যাদের বেশি ড্রাই মাউথ হয়ে যায় তাদেরকে মনে করেন যে অনেক সময় মানে সুগার ফ্রি যে চুইংগামগুলো, ওগুলো যদি অনেকক্ষণ চিবিয়ে থাকেন তাহলে দেখা যায় স্যালাইভেশনটা একটু গ্রো করে। তো রোজার মধ্যে সবই কাজ করা যাবে, রোজা রাখলে যে চিকিৎসা করা যাবে না এটা ভুল ধারণা। তো দাঁতের চিকিৎসার জন্য ভয় পাওয়ার কিছু নাই। একেবারেই। প্রফেসর ডাক্তার বিসি মল্লিক, আমি আসতে চাই যে আমরা যদি দাঁতের যত্নের শুরুটি করতে চাই, বিশেষ করে শিশুদের দাঁতের ব্যাপারে কিন্তু আমাদের একটি অবহেলা রয়েছে যে এই দাঁতগুলো তো পড়ে যাবে, আবার নতুন করে দাঁত হবে। কাজে তাদের চকলেট খাওয়ার বিষয়টি, বিশেষ করে যারা রাতের বেলা দুধ খেয়ে ঘুমায়, তাদের যত্নের ব্যাপারটি নিয়ে কিন্তু বাবা মারা অনেক সময় কিন্তু বোঝেন, বাচ্চারাও কিন্তু অত অ্যাওয়ার থাকেন না। কিন্তু শুরুটি হওয়া উচিত তো তাদের দিয়েই। তো সেই জায়গার যত্নটি নিয়ে যদি আমাদেরকে বলতেন, বিশেষ করে তাদেরও মুখমণ্ডলের মানে দাঁতের ওরাল ক্যাভিটি যত্ন। একটি দেশের ভবিষ্যৎ তো আপনার শিশু। তা আপনার যে প্রশ্নটা এত সুন্দর প্রশ্ন, এর জন্য আমি খুব তাকিয়েছিলাম এই প্রশ্নটা হয়তো বা আসবে। কারণ এটা যেমন শিশুর কষ্ট, তেমনি শিশুর মুখের যদি দাঁতের রোগ তৈরি হয়, মা বাবারও কিন্তু অনেক কষ্ট। কারণ তারাই এই পেইনটা নেয়, চ্যালেঞ্জটা নেয়। সাথে সাথে দাঁত ও মুখের ডাক্তারদেরও কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। কারণ একটা বাচ্চার মুখের দাঁতের চিকিৎসা করানোটা একটা ডেন্টাল সার্জনের খুবই কষ্টকর, উভয়েরই কষ্টকর। তা আমরা চাই এই কারণে যে বাবা মার মধ্যে যদি একটু নলেজ তৈরি হয়, যে জ্ঞান আসে যে কি করে একটা শিশুর দাঁত ও মুখের যত্ন নিতে হবে, তাহলে কিন্তু এই রোগগুলি হওয়ার কথা না। আপনার দেখা যাচ্ছে আমাদের যখন শিশুর দাঁত তৈরি হলো, 20টা দাঁত তৈরি হয় প্রথমে, নিচের চোয়ালে 10টি, উপরে চোয়ালে 10টি। এই 20টা দাঁত কিন্তু দুধ দাঁত নামে পরিচিত, আমরা ডেসিডিয়াস টিথ বলি। তো এই 20টা দাঁত পড়ে যাবে, তাই সেখানে দাঁত রিপ্লেসমেন্ট হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যেটা বাবা মারা যেটা ভাবি যে এরপরে 6 বছর বয়স থেকে কিন্তু আবার বাচ্চাদের মাড়ির দিকে স্থায়ী দাঁত তৈরি হয় 3টা, মানে নিচের চোয়ালে এক পাশে 3টা, আরেক পাশে 3টা, মোট 6টা, উপরের চোয়ালও তাই। তো এই দাঁতগুলি কিন্তু স্থায়ী দাঁত, একবারই ওঠে। তো বাবা মারা যখন নাকি দেখে যে পিছনের দাঁতও নষ্ট হয়ে যাচ্ছে, অরিজিনাল দাঁতগুলো 6-7 বছরে যেগুলো উঠতেছে, তারা ভাবে এই দাঁতগুলি হয়তো পড়ে যাবে, আবার নতুন দাঁত উঠবে। খুব একটা টেক কেয়ার করেন না, ডাক্তারের কাছে যান না, চিকিৎসা নেন না, কিন্তু অবহেলার কারণে তার অরিজিনাল দাঁতগুলি, স্থায়ী দাঁতগুলি নষ্ট হয়ে গেল। আর দুধ দাঁতগুলি নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে বাচ্চারা সারাদিনই তো কিছু না কিছু খাবার খাচ্ছেন, এটা একটা বিষয়। এবং খাবার খাওয়ার সময় বাচ্চাকে খাবার দেওয়া হলো, সে বাচ্চা পুরো খাবার না গেলে মুখের ভিতরে বেশ রেখে দেয়। এখন মায়েদের উচিত হচ্ছে খাবার যতটুকুই খাওয়ালেন, খাওয়ার পরে পরিমাণ মতো পানি খাওয়ায় অন্তত মুখ গহ্বরটা পরিষ্কার রাখেন। যদি বাচ্চা পানিও না খায়, তাহলে আপনি পরিষ্কার শুকনো কাপড়ে, মানে সুতির কাপড় দিয়ে ভিজিয়ে নিয়ে তার মুখটা মুছে দেন, যাতে কোনো অবশিষ্ট খাদ্য অংশ না থাকে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাতের বেলা তো আমরা যেটা বলি ব্রাশ করে ঘুমাবেন, যাতে কোনো ফুড পার্টিকেলস আপনার ওরাল ক্যাভিটিতে না থাকে, কোনো রকম ব্যাকটেরিয়ার সাথে রিয়াকশন না হয়, কোনো ডিজিজ না হয়। কিন্তু বাচ্চাদের বেলা যেটা হচ্ছে, রাত্রেবেলা ঘুমের মধ্যে তারা ব্রেস্ট ফিড করছে অথবা এমনি ফিডারে দুধ খাচ্ছে, কিন্তু দুধ খেতে খেতে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে বেশ পরিমাণ দুধই তার ওরাল ক্যাভিটির মুখে গহ্বরের ভিতর থেকে যায়, এবং তার থেকেই ক্যাভিটিগুলি তৈরি হয়। এবং এই ক্যাভিটিগুলি আপনার এটার র্যাম্পেন্ট ডেন্টাল ক্যারিজ বলে, সব দাঁতকে ইনভলভ করে, যতগুলো দাঁতের টাচে থাকে। এবং তখন আর আমরা বাচ্চাও খুব কষ্ট পায়, একটার পর একটা দাঁতে ব্যথা হচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, এবং যেই বয়সে হচ্ছে সেই বয়সে না পারা যায় এগুলো রক্ষা করতে,
না পারা যায় ফেলে দিতে গেলে তখন বাচ্চার খুব একটা ক্ষতি হয়ে যায়, যে ওগুলা রিপ্লেস হয়ে যে স্থায়ী দাঁতগুলো ওঠার যে বয়সটা ছিল তার অনেক আগে আমরা ফেলে দিচ্ছি, যার ফলে স্থায়ী দাঁতগুলো উঠা না ওঠার বিষয়ে একটা কোশ্চেন থাকে। আরেকটা হচ্ছে যদিও ওঠেও সেগুলো আঁকা বাঁকা হয়ে ওঠে। এই ক্ষেত্রে আমাদের মা বাবাদের বেশ যত্নবান হওয়া উচিত, যে তার শিশুর মুখের যত্নটা যদি সে শুধু ক্লিন আপ রাখে নিয়মিত, তাহলে তার 80% থেকে 90% ডিজিজ সে নিজেই প্রিভেন্ট করতে পারে। একেবারেই। ডক্টর লুবনা, আপনার কাছে যদি ফিরে আসতে চাই একটু, যে আমরা জানি যে অনেকেই মুখের বলা যায় যে কোনো ফোরামে কথা বলছেন, কোথাও যাচ্ছেন, কিন্তু মুখ থেকে দুর্গন্ধ তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে, অনেকে দূরে সরে যান, নিজেও অনেকে বিব্রত বোধ করেন। এই বিষয়টি নিয়ে এসে মুখে দুর্গন্ধের পিছনে কারণটি কি এবং কেন কিভাবে দূর করা যায়? একই সঙ্গে অনেকে মাউথ ওয়াশ ইউজ করে থাকেন প্রতিদিন তাদের দাঁতের যত্নে, সেটি কতখানি যুক্তিযুক্ত? ধন্যবাদ। মুখের দুর্গন্ধ আসলে খুব বাজে একটা ব্যাপার, খুবই অড সিচুয়েশন। সো এটা নিয়ে লজ্জার কিছু নাই অ্যাকচুয়ালি। তো আমরা আসলে হয়েছে কি, মুখের যে হাইজিন, যেটা মুখের হাইজিন মেনটেন করা, যে বছরে অন্তত 2বার একজন ডেন্টাল সার্জন ভিজিট করা, মানে বছরে অন্তত একবার প্রপার প্রফেশনাল স্কেলিং পলিশিং করা। সো এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে করি না, যেটা অন্যান্য দেশে হচ্ছে রেগুলার, তাদের ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টই থাকে স্কেলিংয়ের জন্য। আর আমাদের দেশে হয় কি, যখন ওই যে দাঁতের খুব ব্যথা হয় বা সমস্যা হয়, তখন আমরা ডেন্টিস্ট খুঁজি। তো এই হাইজিন মেনটেন না করার জন্য অনেক সমস্যা হয়। মুখটা আসলে এমন একটা জায়গা যেখানে এক গাদা ব্যাকটেরিয়া জন্মায়, বুঝছেন, এবং ওই ব্যাকটেরিয়াগুলো সারা শরীরের জন্য ক্ষতিকর, ইভেন আপনার হার্ট অ্যাটাকের জন্যও কিন্তু দায়ী। তো এই ব্যাকটেরিয়া জন্মাতে দেওয়া যাবে না, মুখটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তার মধ্যে নিয়মিত দাঁত ব্রাশ করা, 3 বেলা খাবার পর পর্যাপ্ত পানি দিয়ে মুখ কুলি করা, 2 দাঁতের মাঝখানে কোনো খাবার যদি আটকে যায়, ফ্লস বা সুতা দিয়ে ওটা বের করে ফেলা, এগুলো নিয়মিত যত্ন। খাবার তালিকার মধ্যে ভিটামিন ডি, ভিটামিন সি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খাওয়া, তামাক, পান সুপারি, তারপরে স্মোকিং, এগুলো একটু অ্যাভয়েড করা। এখন মুখের দুর্গন্ধ আরও অনেক কারণে হতে পারে, যেমন আমার মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে, ঠিক আছে, কোনো একটা জায়গায় তো কোনো দাঁতে ইনফেকশন, আমি হয়তো মানে খেয়াল করছি না, সো সেটাতেও হতে পারে। আমার যদি আলসারটা থাকে, আলসারের জন্য কিন্তু মুখে দুর্গন্ধ হয়। সো অনেক কারণে হতে হবে, এবং এই কারণগুলো বের করে আসলে নিয়মিত দাঁতের যত্ন করা উচিত। সেকেন্ড কোশ্চেন হলো মাউথ ওয়াশ। আমি সারা জীবন আমার রুগীদেরকে ন্যাচারাল একটা মাউথ ওয়াশ দিয়ে বলি, ওয়ার্ম স্যালাইন রেঞ্জিং, 1 গ্লাস অফ ওয়ার্ম ওয়াটার, 1 গ্লাস হালকা গরম পানি, 1 পিঞ্চ অফ সল্ট, 2 আঙ্গুলের 1 চিমটি লবণ মিশিয়ে নিয়মিত কুলি করা। এই গত কোভিডের সময় মানে হু থেকেও কিন্তু রিকমেন্ডেড ছিল যে হালকা গরম পানিতে 1 চিমটি লবণ দিয়ে গার্গেল করা। সো এই জিনিসটা আমি সবসময় রিকমেন্ড করি, যেটা ন্যাচারাল মাউথ ওয়াশ। আমাদের দাদা দাদি নানা নারী আমল থেকে এটা করে আসছেন তেনারা। এখন যেগুলো বাজারে মাউথ ওয়াশ আসছে, নানা কন্ট্রাডিকশন আছে এটার মধ্যে। যেমন কেউ কেউ বলে এই মাউথ ওয়াশের মধ্যে, যে রিসার্চ করে অনেকে বলে যে এটার মধ্যে অ্যালকোহল আছে, কার্সিনোজেন আছে। আবার দেখা যায় যে অনেক সময় যে মুখের একটা আলসার বা ঘা বা একটা অপারেশন হলো, তখন কিন্তু আমরা দিতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। তারপর প্রভিডন আয়োডিন আমরা ইউজ করতে বলছি সেই ক্ষেত্রে। তো মাউথ ওয়াশটাকে আমরা আসলে একদম প্রচলিত ধারায় সব মাউথ ওয়াশ যে এটা দিলেই যে ভালো হবে তা না, আমাকে জানতে হবে যে কোন মাউথ ওয়াশটা অ্যাকচুয়ালি দরকার রোগীর জন্য। এবং যারা আমরা জেনারেল পারসন, যারা ডাক্তার না, আমরা মাউথ ওয়াশ নিজের ইচ্ছায় কিনে ইউজ করব না, ডক্টর রিকমেন্ড করলে সেটা ভালো। এবং আপনি ন্যাচারাল মাউথ ওয়াশের কথা বলেছেন, সেটিও গুরুত্বপূর্ণ, সেটি আমরা একই সঙ্গে যুক্ত করতে পারি। প্রফেসর ডক্টর পিসি মল্লিক, আমি একেবারেই একটু ভিন্ন ধারায় আসতে চাই। সেটি হচ্ছে যে এই যে ওরাল হেলথ বা এই ডেন্টাল যে হেলথের রয়েছে, সেটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শহর কেন্দ্রিক, মূলত শহর ভিত্তিক এই সেবাগুলো রয়েছে। কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কথা যদি আমরা চিন্তা করি, বিশাল একটি জনগোষ্ঠী এই সেবার বাইরে রয়ে যায়, এবং সেই সুযোগটি নেয় হচ্ছে কোয়াক নামধারী অনেক
অপচিকিৎসক যারা নাকি দাঁতের 12টা বাজিয়ে ছাড়ে বিভিন্ন সময়ে, তাদের ব্যাপারে এই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে মোকাবেলা করতে চান, এবং আপনারা জানেন যে এখন সংস্কারের সময় চলছে, এই জায়গায় যদি কিছু একই সঙ্গে যুক্ত করতে চান। খুব সুন্দর এবং সময় উপযোগী আপনার এই প্রশ্নটি। আসলে আপনারা জানেন সারা বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি বা তার ঊর্ধ্বে, কিন্তু আমরা ডেন্টাল সার্জন আছি রেজিস্টার্ড বিডিএস ডিগ্রিধারী যে ডেন্টাল সার্জন তাদের সংখ্যা হচ্ছে 18,000 বা তার ঊর্ধ্বে হতে যাচ্ছে। এখন শহরকেন্দ্রিক ডেন্টাল সার্জনদের সংখ্যা যা আছে মোটামুটি আমরা সকলেই চিকিৎসা সেবা মানে দোরগোড়ায় পেতে পারি এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এবং সেটা কোয়ালিফাইড ডক্টরের মাধ্যমে। কিন্তু আমাদের যেটা প্রতিটা উপজেলার যে জনসংখ্যার যে বসবাস, আমরা হিসাব করে দেখেছি প্রায় 3 লক্ষাধিক লোক বাস করে প্রতিটি উপজেলায়। যদি গড়ে আমরা করি যে বাংলাদেশের জনসংখ্যাকে 490 দিয়ে আমরা রেশিও করলে এটাই আসে। এবং আপনি শুনলে অবাক হবেন, সেখানে একটি উপজেলা হাসপাতালে মাত্র একজন ডেন্টাল সার্জনের পদ রয়েছে। তো একজন ডেন্টাল সার্জন দ্বারা আপনি 3 লক্ষ অধিক লোকের কি করে দাঁত ও মুখের স্বাস্থ্য সেবা দিবেন, যেখানে একটা মানুষের দাঁতের সংখ্যা 32টি। তো কাজেই আমরা বলছি বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দের সাথে আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একাধিকবার এই নিয়ে সভা হয়েছে। আমরা দাবি জানিয়েছি প্রতিটি উপজেলাতে কমপক্ষে 5 জন করে ডেন্টাল সার্জনের পদ সৃজন করা দরকার, এবং সেখানে জুনিয়র সিনিয়র কনসালটেন্ট নিয়োগ দেওয়া দরকার। জেলা সদর হাসপাতালগুলিতেও সেরকম আমাদের তো সুপার স্পেশালিস্ট ডিসিপ্লিনগুলো তৈরি হয়েছে, আপনারা জানেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অর্থোডন্টিয়া, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, প্রস্থোডন্টিক, এরকম পেরোডন্টোলজি যেটা আপনার মুখের দুর্গন্ধের কথা বললেন, সেটা যে স্পেশালাইজ যে ডিসিপ্লিনটা সেটা হচ্ছে পেরোডন্টোলজি নিয়ে যারা কাজ করেন তারা দেখেন। তো এইগুলোতে প্রত্যেকটা ডিসিপ্লিনে যদি আমাদের একজন করে জুনিয়র কনসালটেন্ট পদ থাকে এবং নিয়োগ দেওয়া যায়, তাহলে আপনার প্রান্তিক পর্যায়ের লোকগুলি সঠিক ডাক্তারের মধ্যে সঠিক চিকিৎসা দিতে পারে। এই চিকিৎসার মধ্যে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের গ্রামের প্রান্তিক মানুষজন দেখলো একটা সুন্দর চেম্বার সাজিয়ে গুছে গ্লাসের ডোর টোর দিয়ে সুন্দর সাইনবোর্ড টাইনবোর্ড দিয়ে বসে আছে, উনি কোয়ালিফাইড ডক্টর না আনকোয়ালিফাইড এটা উনি বুঝতে পারেন না। কারণ বিডিএস মানে ডক্টররা যারা দাঁত ও মুখের ডাক্তারদের যে একটা ডিগ্রি বিডিএস, এইটাকে এখনও বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের জনগণ মুখস্থ করতে পারেনি। আপনাদের মিডিয়ার কাছে অনুরোধ, আপনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। এমবিবিএস ডাক্তার যেমন বলতে মেডিকেল ডক্টর বোঝা যায়, বিডিএস ডক্টররাই যে শুধু ডেন্টিস্ট্রির ডক্টর, এইটাকে আমাদের মুখস্থ করাতে একটু সময় নিতে হবে এবং আপনাদের সহযোগিতা দরকার। আপনি রিসেন্টলি দেখেছেন যে একটা মামলার কারণে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে যে গত 2 সপ্তাহ হবে না হয়তো, গত 12 তারিখে তো 12 তারিখে এই রায়টা ছিল আমাদের যে আমাদের বিশাল চাওয়ার মধ্যে একটা, সেটা হচ্ছে এমবিবিএস এবং বিডিএস এই দুটা ডিগ্রি ব্যতীত কোনো ব্যক্তি তার নামের আগে ডাক্তার পদবিটা লিখতে পারবে না। তো এটা একটা বড় জিনিস। এখন ওরা হচ্ছে যারা নাকি কোয়াক মানে দাঁতের ডাক্তার বলেন, যারা নাকি চিকিৎসা দিচ্ছে, তারা নামের আগে লেখে ডেন্টিস্ট। এই ডেন্টিস্ট মানে যে কোনো স্পেশালিস্টের, যেমন কার্ডিওলজিস্ট, অপথলমোলজিস্ট। এখন ডেন্টালের যে স্পেশালিস্ট তার নাম হচ্ছে ডেন্টিস্ট, ওরা এই শব্দটাকে ব্যবহার করছে। তো এইটাও একটা অন্যায়, এবং কি বলে এই ধরনের পদ্ধতি যদি চলে এবং সরকার যদি সেটাকে প্রিভেন্ট না করে, প্রতিরোধ না করে, তাহলে বাংলাদেশের জনগণ প্রতারিত হচ্ছে। বাংলাদেশের জনগণ শুধু আর্থিকভাবে বা চিকিৎসা সেবা মানের দিকে প্রতারিত হচ্ছে তা না, তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসছে। আপনি একটা বলছেন দাঁত ফেলে দিচ্ছে, একদম একটা যে দাঁত রাখা যেত একটা মিনিমাম ডিজিজড দাঁতকে ফেলে দিচ্ছে, কিন্তু দাঁতটা ফেলতে যে সে ওই এলাকার বোন ডেস্ট্রয় করে বলতেছে, নার্ভ ডেস্ট্রয় করছে, আর্টারি ডেস্ট্রয় করছে, মানুষ মৃত্যুর মুখে দ্রুত ঢাকায় পৌঁছতে পারলে সে রক্ষা পায়, নাহলে কিন্তু তাকে রেহাই করে। মানে একেবারেই আসলে এটা আমাদের দেশে একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এবং আমরা বাংলাদেশ ডেন্টাল সোসাইটি খুব বড় জোরে এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখনো আদালতে 3টি মামলা চলমান এই কোয়াকদের বিরুদ্ধে, ডিপ্লোমাদের বিরুদ্ধে। তারা ডাক্তারই হতে চায়, তারা আর অ্যাসিস্ট্যান্ট থাকবে না। এইটা তো হতে পারে না। একটা প্রফেশনে আপনি সরকারিভাবে যেটা অ্যাসিস্ট্যান্ট পদে যাদেরকে শিক্ষিত করেছেন তাদের সেই পদে চাকরি দিবেন,
কর্মসংস্থান করবেন, না পারলে সে কোর্সটাকে আপনি বন্ধ করে দিবেন, আমার আর দরকার নেই। এটা তো হচ্ছে আপনার ডিমান্ডের উপরে নির্ভর করবে আপনার প্রোডাকশনটা কতটুকু দিবেন। তা আমাদের মনে হয় এই ধরনের ডিপ্লোমা এবং টেকনোলজিস্ট আমাদের সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে কতজন দরকার আছে, সেটা যদি পর্যাপ্ত হয়ে থাকে তাহলে আর ওনাদের তৈরি করে বেকার করে লাভ নিত, ওনাদেরও দিকটা দেখতে হবে, ওনারা কি করে জীবনযাপন করবে। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ আসলে অবশ্যই, রয়ে গেছে এবং ধারাবাহিক চ্যালেঞ্জটি এসে মোকাবিলা করতে হচ্ছে। নিশ্চয়ই আজকের এই দিনে সেটি নিয়ে আপনারা হয়তো আরো বেশি আলোচনা আমাদের তাৎপর্যপূর্ণ আছে। হবে। আমি ডক্টর লুবনা শারমিন আপনার কাছে আসি যে ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, বিশেষ করে আপনারা যারা হয়তো শহর কেন্দ্রিক সেবা দিচ্ছেন তাদের জন্য এটি রক্ষা করা হয়তো সহজ, কিন্তু একেবারেই আমরা বলছি জনবহুল সরকারি যে জায়গাগুলোতে হচ্ছে অথবা একেবারে প্রান্তিক জায়গায়, সেখানে এই ডেন্টাল ইনফেকশন, ক্রস ইনফেকশনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। এটি থেকে আসলে বাঁচার জন্য আজকের এই দিনে আপনাদের চিন্তা ভাবনাটি কি? দেখুন, আমাদেরকে বলা হয় ডেন্টাল সার্জন, এবং আমরা সবসময় কিন্তু আমরা সবসময় যে কাজটাই করি সবই সার্জারি রিলেটেড। দাঁতের একটা স্কেলিং করলেও কিন্তু স্কেলারের খোঁচা একটা ব্লাড আসছে, সো ওই ব্লাডটা কিন্তু অনেক ক্ষতিকর। আমরা যেমন পেশেন্ট আসলে প্রপার হিস্ট্রি নেই, হ্যাঁ, সো সব পেশেন্ট তো হিস্ট্রি প্রপার দিবে না, তার হেপাটাইটিস বি আছে কি না, হেপাটাইটিস সি আছে কি না, ইভেন HIV এইডস সে আক্রান্ত কি না সে কিন্তু দিচ্ছে না। এবং বাংলাদেশে দুইটা জায়গা, একটা হলো ডেন্টাল ক্লিনিক আর একটা হলো চুল কাটা সেলুন। এই দুইটা জায়গা খুবই খারাপ জায়গা যেখান থেকে এই জাতীয় রোগ খুব বেশি ছড়ায়। তো ডেন্টাল ক্লিনিকটা অবশ্যই করে আপনার প্রপার স্টেরিলাইজেশনের ব্যবস্থা থাকতে হবে। একটা ডেন্টাল মানুষ বলে যে ডেন্টাল চিকিৎসা এত খরচ কেন, হ্যাঁ, বিদেশেও খরচ, বাংলাদেশেও খরচ, ব্যয়বহুল কেন? কারণ একটা ডেন্টাল চেম্বার করতে হলে ডেন্টাল ইউনিটের পাশাপাশি অনেক ইকুইপমেন্ট লাগে, তার মধ্যে মেইন একটা ইকুইপমেন্ট লাগে অটোক্লেভ, এবং প্রপার অটোক্লেভ, তারপর হট এয়ার ওভেন এবং কেমিক্যাল স্টেরিলাইজেশন, এইগুলো যদি আমরা ব্যবহার না করি, ওই ইনস্ট্রুমেন্ট কিন্তু প্রপার স্টেরিলাইজ, সারাদিন আপনি পানি দিয়ে ফুটান, ওই স্টিমারে আপনি স্টিম করেন, হবে না। আপনাকে প্রপার ওই জামটা কিল করতে হলে প্রপার অটোক্লেভ, এবং এটার জন্য এটি আসলে মনে হয় যে হ্যাঁ, তাই সরকারিভাবে যেটা করতে পারে, এখন তো সরকারিভাবে বিভিন্ন উপজেলা পর্যায়েও অনেক ভালো ভালো ডেন্টাল ইউনিট গিয়েছে, সো নিশ্চয়ই অটোক্লেভের ব্যবস্থা ওনারা করবেন, অটোক্লেভের ব্যবস্থা করবেন, ওভাবে প্রপার ট্রেন্ড আপ করবেন। এই যে আমাদের পিসি দা বলে গেলেন যে এই যে তারা কি করবে, এই যে অ্যাসিস্ট্যান্ট বা কোয়াকরা, এরাই কিন্তু ট্রেন্ড আপ হইতে পারে এইসব কাজে। এই যে আমরা যারা কাজ করি এরা এই যে অটোক্লেভটা শিখতে পারে, মানে আধুনিক আমাদের হেল্প করার জন্য যা যা দরকার এদেরকে এইসব জায়গায় এমপ্লয়েড করা যায়। অসংখ্য ধন্যবাদ ডক্টর লুবনা। আমি প্রফেসর ডক্টর পিসি মল্লিক আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে ডেন্টাল যে শিক্ষাক্রমটি রয়েছে, যে যাদেরকে আমরা ডাক্তার হিসেবে তৈরি করছি, তাদের শিক্ষার মানোন্নয়নের ব্যাপারে এবং মনিটরিংয়ের ব্যাপারে, বিশেষ করে প্রাইভেট এবং গভর্নমেন্ট, এই বিষয়ে যদি আপনাদের কোনো অবজারভেশন থেকে থাকে আমরা সংক্ষেপে একটু শুনতে চাই। আসলে আপনি জানেন যে বাংলাদেশে ডেন্টাল সার্জন তৈরি করার জন্য যে ইনস্টিটিউটগুলি আছে তার মধ্যে ঢাকা ডেন্টাল কলেজ হচ্ছে সরকারি একমাত্র পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ, এবং যেখানে প্রতি বছর আসন সংখ্যা হচ্ছে 150, তার মধ্যে হচ্ছে 110 জন বাংলাদেশি এবং 40 জন হচ্ছে বিদেশি। আচ্ছা, আর বাকি যেই আমাদের এই প্রাইভেট ডেন্টাল কলেজগুলি আছে তার মধ্যে 12টি ডেন্টাল কলেজ এবং অন্যান্যগুলি সব ইউনিটে আছে। তো এইখানে আপনি যে কোশ্চেনটি করেছেন তার সাথে সরাসরি আমি রিলেটেড, বিকজ আমি হচ্ছি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য। তো ইন্সপেকশনে আমাকে কিছু কিছু জায়গায় যেতে হয়, বিশেষ করে ডেন্টাল ইনস্টিটিউটগুলো। আমরা যেটা দেখি সেটা হচ্ছে সেখানে অবকাঠামো দিক যা আছে তার সাথে শিক্ষক স্বল্পতা অনেক বিষয় রয়ে গেছে। আমাদের মালিক পক্ষরা যদি এইগুলো প্রাইভেট অর্গানাইজেশন মালিক পক্ষদের আমরা যে অবজারভেশনগুলো দিয়ে আসি যে এখন আমাদের সব ডিসিপ্লিনেই কম বেশি শিক্ষক আছে যারা চাকরিও পাচ্ছে না, তাদের যদি নিয়োগ দেওয়া হয় তাহলে ছাত্রদের শিক্ষার মান বাড়বে। আর আমরা যেটা বলতেছি যে সরকারিভাবে এই যে ইউনিটগুলি আছে, যেমন রাজশাহী, চিটাগং, এই দুইটা ইউনিট আমাদের রেডি টু বিল্ড আপ ইন্ডিভিজুয়াল ডেন্টাল কলেজ, এবং সরকারও খুব শীঘ্রই বোধহয় রাজশাহী ডেন্টাল ইউনিটটিকে ডেন্টাল কলেজ হিসেবে রূপান্তরিত করছে, এবং সরাসরি সামনে চিটাগং ডেন্টাল ইউনিটটাও একটা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ। আশা করছি এতে শিক্ষার মান আরো উন্নত হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর পিসি মল্লিক, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর লুবনা শারমিন আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, সেই সাথে চ্যানেল 24-এর
যে কলাকুশলী কর্মকর্তা আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকের এই বিশেষ দিনে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডেতে যে আমাদের প্রতিপাদ্য বিষয় রয়েছে সুস্থ মুখ সতেজ মন, আমরা সবাই আমাদের দাঁতের এবং মুখগহ্বরের যত্ন নিই এবং সুন্দর এবং সুস্থ মন নিয়ে এই সমাজে বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।